বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডাক্তার খাস্তগির স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে স্নেহের ছাত্রীরা তোমাদেরকে স্বাগত। আশা করছি এই প্যান্ডামিকের মধ্যে সবাই ভালো আছো এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ গৃহে অবস্থান করছো। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি অনেক দেরিতে। এই জন্য আমি আজকে তোমাদেরকে বইয়ের প্রথম দিকের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন থেকে শুরু করছি। আমি আরেকদিন একটা ক্লাস নিয়েছিলাম জুমে, সেটা আমি রেকর্ড করতে পারি নাই, কিন্তু মেয়েদের সাথে আমার একটু অধ্যায়টা আমি সেদিন শুরু করেছিলাম আর কি। আজকে বাকিটুকু পড়ব, ঠিক আছে? পদার্থ কি তোমরা সকলেই জানো? পদার্থ আমরা জানি পদার্থ অবস্থা অনুযায়ী 3 প্রকার এবং গঠন অনুযায়ী পদার্থ হচ্ছে 2 প্রকার, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ কাকে বলে তোমরা সবাই জানো। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলে পরমাণু এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলে অণু। এখানে আমরা পরমাণুকে আমরা প্রতীক দিয়ে প্রকাশ করি এবং অণুকে প্রকাশ করি সংকেত দিয়ে। এখানে আমরা একটু প্রতীক এবং সংকেতের পার্থক্য সংক্ষেপে বলছি তোমাদেরকে। প্রতীক হচ্ছে পরমাণুর নামের সংক্ষিপ্ত রূপ আর সংকেত হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপ। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, প্রতীক দ্বারা পারমাণবিক ভর জানা যায়। 2 নাম্বারের সংকেত হচ্ছে সংকেত আণবিক ভর নির্দেশ করে। সংকেত থেকে আমরা আণবিক ভর জানতে পারবো। যেমন H2SO4 সালফিউরিক অ্যাসিডের সংকেত, এটা থেকে আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর জানতে পারবো। 3 নাম্বার হচ্ছে পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নামক কণা পাওয়া যায়, আর অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। এটা হচ্ছে সংক্ষেপে প্রতীক এবং সংকেতের মধ্যকার পার্থক্য। এরপরে আসো রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড সর্বপ্রথম পরমাণু সম্পর্কে যে মডেল প্রদান করেন সেটাকে রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়। রাদারফোর্ডের পরমাণু মডেলের অনেকগুলো নাম আছে এখানে। দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলকে, যেহেতু এটা সৌরজগতের সূর্যের গ্রহ নক্ষত্রের সৌরজগতের মতো করে বলা হয়েছে, এই জন্য এটাকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়। আবার যেহেতু এখানে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে সর্বপ্রথম, সেই জন্য এটাকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। তো রাদারফোর্ডের মডেলের মধ্যে কয়টা স্বীকার্য আছে? 4টা স্বীকার্য আছে। এই 4টা স্বীকার্যগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং কেন্দ্রের বাইরে থাকে ইলেকট্রন। নিউক্লিয়াসের মধ্যে থাকে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং নিউট্রন। যেহেতু প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর 1840 গুণ কম, সেই জন্য ইলেকট্রনের ভরকে 0 ধরতে পারি। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটনের ভরই হচ্ছে পরমাণুর। নিউক্লিয়াস পরমাণুর সম্পূর্ণ ভর বহন করে। এরপরে হচ্ছে নিউক্লিয়াস পরমাণুর সম্পূর্ণ ভর গ্রহণ করে। এরপরে 2 নম্বরে কি আছে? 1 নম্বরে তো গেল এটা। 2 নম্বরে হলো নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে হচ্ছে সৌরজগতে সূর্যের চারিদিকে যেমন গ্রহগুলো ঘুরছে, তেমনি নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরছে। নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ইলেকট্রনের সংখ্যা সমান এবং চার্জ পরস্পর বিপরীত। সেজন্য পরমাণু প্রকৃতপক্ষে চার্জ শূন্য। এরপরে হচ্ছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস এবং
ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণেই কি করে, সৌরজগতে সূর্যের চারিদিকে যেমন গ্রহগুলো ঘুরছে তেমনি করে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে বেড়ায়। এই চারটা হচ্ছে রাদারফোর্ডের মডেলের মতবাদ। এরপরে এই মতবাদটির কতগুলো কি রয়েছে, অসুবিধা রয়েছে। যেমন প্রথমটি হচ্ছে এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার এবং আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সৌরজগতে সূর্য এবং গ্রহগুলো চার্জবিহীন, কিন্তু পরমাণুতে নিউক্লিয়াস এবং ইলেকট্রন চার্জযুক্ত। সুতরাং চার্জবিহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা সঠিক নয়। এগুলো হচ্ছে রাদারফোর্ড মডেলের অসুবিধা সমূহ। এরপরে হচ্ছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে এরা নিউক্লিয়াসের চারিদিকে কিভাবে ঘুরবে সেই সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ডের মডেলে দেওয়া হয়নি। এরপরে আসো ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব মতে ইলেকট্রন, ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে ঘুরতে একসময় শক্তি হারিয়ে ফেলবে এবং তার ঘূর্ণন পথও ছোট হয়ে যাবে এবং সে আস্তে আস্তে কেন্দ্রে পতিত হবে এবং পরমাণুর মডেলের কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু বাস্তবে এই ধরনের কোনো ঘটনা ঘটে না। এগুলো হচ্ছে রাদারফোর্ড মডেলের অসুবিধা সমূহ। এরপরে রাদারফোর্ড মডেল প্রদান করেন 1911 সালে। 1913 সালে বোর রাদারফোর্ড মডেলের অসুবিধা সমূহ দূর করে আরেকটি মডেল প্রদান করেন, সেটাকে বলে বোরের পরমাণু মডেল। বোর মডেলে কি বলছে? বোর মডেল বলছে পরমাণুতে যে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারিদিকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো কি করতে পারে না, যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। তারা কি করে, নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত কক্ষপথে ঘুরতে থাকে। এই কক্ষপথগুলোকে বলে প্রধান কক্ষপথ বা স্থির কক্ষপথ বা শেল অথবা অরবিট বলা হয়। নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন যে সকল অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে তাদেরকে বলে স্থির কক্ষপথ বা শেল বা অরবিট বা প্রধান কক্ষপথ বলা হয় এবং এটাকে এন দ্বারা সূচিত করা হয়, ছোট হাতের এন। এরপরে একটি নির্দিষ্ট কক্ষপথে বা প্রধান কক্ষপথে অবস্থান করার সময় ইলেকট্রন কোনো প্রকার শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। ইলেকট্রন কি করে না, কোনো প্রকার শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। স্থির কক্ষপথ সমূহকে এন দ্বারা প্রকাশ করা হয়। বোর মডেল 1 নম্বর হচ্ছে কক্ষপথ সম্পর্কে ধারণা। বোরের মতবাদের প্রথমটি হচ্ছে কক্ষপথ সমূহকে কি দ্বারা সূচিত করা হয়, এন দ্বারা, ছোট হাতের এন দ্বারা সূচিত করা হয় এবং এন সমান 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। এন সমান যদি 1 হয় তাহলে কে হবে প্রধান শক্তি স্তর। এন সমান 2 হলে এল হবে প্রধান শক্তি স্তর এবং এন সমান 3 হলে এম হবে, বড় হাতের এম হবে প্রধান শক্তি স্তর। এভাবে বোর মডেলের প্রথম মতবাদটা এরকম। 2 নাম্বার হচ্ছে বোর মডেল অনুসারে কোন শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বোর মডেলের 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কোন শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ
MVR is equal to NH divided by twice. যেখানে M সমান সমান হচ্ছে কি ইলেকট্রনের ভর, এটা হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ, আর এটা হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথে ব্যাসার্ধ। N হচ্ছে প্রধান শক্তি স্তর, H হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। এই হচ্ছে কোন শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, MVR is equal to NH divided by twice pi। যে শক্তি স্তরে n এর মান কম সেই শক্তি স্তরকে নিম্ন শক্তি স্তর, এবং যে শক্তি স্তরে n এর মান বেশি, সেই n বা প্রধান কক্ষপথের মান বেশি, সেটাকে উচ্চ শক্তি স্তর বলে ধরা হয়। এরপরে আসো 3 নম্বরে। তিন নাম্বার হচ্ছে কোন নির্দিষ্ট কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। এরপরে হচ্ছে তবে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন কি করে, শক্তি শোষণ করে, এবং উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে নামে তখন শক্তি বিকিরণ করে বা নির্গত করে। এই হলো তোমার বোর মডেল। বোর মডেলের কতগুলো সাফল্য আছে। বোর মডেলের সাফল্য হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রন তেমন নিউক্লিয়াসের কে কেন্দ্র করে ঘুরছে রাদারফোর্ডের মতো। এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি রাদারফোর্ড মডেলে, কিন্তু বোর পারমাণবিক মডেলে পরমাণুর শক্তি স্তরের আকার বলা হয়েছে বৃত্তাকার। রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ বা বিকিরণ করলে পরমাণুর গঠনে কি ধরনের পরিবর্তন হয় সেটা বলা হয়নি, কিন্তু বোর মডেলের মধ্যে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন উপরের শক্তি স্তরে যাবে এবং শক্তি বিকিরণ করলে নিচের শক্তি স্তরে যাবে। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী কোন মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোর মৌলের এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে বোর মডেল সক্ষম। এগুলো হচ্ছে বোর মডেলের সাফল্য। এছাড়া কিছু অসুবিধাও আছে, যেমন বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা গেলেও একের অধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলের পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না। বোর মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা দেখা যাওয়ার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে এখানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি দেখা যায়, যেটা বোর মডেলে যেটার কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। এরপর বোর মডেলে শুধুমাত্র ইলেকট্রন ঘূর্ণনের জন্য বৃত্তাকার কক্ষপথের কথা বলা হয়েছে, কিন্তু আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে ইলেকট্রন উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরতে পারে। এ গেল বোর মডেল, বোর মডেলের সাফল্য এবং ব্যর্থতা। এরপর আসো পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। বোর মডেল অনুসারে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে সেটা হচ্ছে প্রধান শক্তি স্তর। প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। প্রতিটি প্রধান শক্তি স্তরে পরমাণুর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। এই সূত্র মেনে চলে, যেখানে n সমান সমান
এই সূত্র অনুসারে কি হবে? এই সূত্র অনুসারে n সমান সমান 1 হলে শক্তি স্তর হবে L, প্রধান শক্তি স্তর হবে L। এখানে ইলেকট্রন থাকবে দুইটি। L শক্তি স্তরের জন্য n সমান 2 হলে L শক্তি স্তর হবে এবং n সমান 3 হলে m শক্তি স্তর হবে, এবং যথাক্রমে ইলেকট্রন থাকবে n সমান 1 হলে 2টি, n সমান 2 হলে হবে 8টি এবং n সমান 3 হলে হবে 18টি ইলেকট্রন। তাহলে আমরা কয়েকটা ইলেকট্রন বিন্যাস লিখি, যেমন অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, 2, 8, 3। তারপর সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 4। এরপরে সালফার 16, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, ইলেকট্রন বিন্যাস হবে এরকম। এগুলো হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নীতি। এরপরে আসো উপশক্তি স্তরের ধারণা। উপশক্তি স্তর কাকে বলা হয়? প্রধান শক্তি স্তরগুলোকে আবার বিভিন্ন উপশক্তি স্তরে ভাগ করা হয়েছে, যাদেরকে এল দ্বারা চিহ্নিত করা হয়েছে। একদম কালো হয়ে যাচ্ছে। প্রধান শক্তি স্তরকে আমরা কি দিয়ে চিহ্নিত করেছি? n দিয়ে চিহ্নিত করেছি। এই শক্তি স্তরগুলো আবার উপশক্তি স্তরে বিভক্ত থাকে এবং এদেরকে এল দ্বারা চিহ্নিত করা হয়। উপশক্তি স্তর, এল হচ্ছে উপশক্তি স্তর। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। n সমান 1 হলে L সমান হবে 0 এবং অরবিটাল হবে একটি। n সমান 2 হলে L সমান হবে 0 এবং 1, অরবিটাল হবে 2টি, 2s 2p। n সমান 3 হলে L সমান সমান হবে 0, 1, 2, অরবিটাল হবে 3টি এবং এটা হবে 3s 3p আর 3। উপশক্তি স্তরগুলোকে এল দ্বারা চিহ্নিত করা হবে এবং এসপিডিএফ এইসব নামে ডাকা হবে। এরপরে আসো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকবে? ক্রমাগত পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরের বিশিষ্ট অরবিটালে যাবে, তারপরে উচ্চ শক্তি স্তরে যাবে। যে শক্তি স্তরে n এর মান কম সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, এবং যে শক্তি স্তরে n এর মান বেশি সেটা হবে উচ্চ শক্তি স্তর। আবার কোন শক্তি স্তরের কোন অরবিটালের শক্তি কম সেটা নির্ভর করে n প্লাস n এর মানের উপর। n প্লাস নির্ভর করে কোন অরবিটালের শক্তি
কম এবং কোনটির বেশি? থ্রি ডি অরবিটালের জন্য n সমান সমান হচ্ছে 3 এবং l সমান সমান হচ্ছে 2। সুতরাং n প্লাস l সমান সমান হবে 3 প্লাস 2 সমান 5। আবার 4s অরবিটালের জন্য n প্লাস l হবে 4 প্লাস 0 সমান, অর্থাৎ 3d অরবিটালের চেয়ে 4s অরবিটালের শক্তি কম। 3d অরবিটালের চেয়ে 4s অরবিটালের শক্তি কম। এজন্য পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখা যায় পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস K19, 1s2 2s2 2p6 এটা 3d তে না গিয়ে 4s1। এখানে ইলেকট্রন কি করছে, 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে চলে যাচ্ছে। এই নিয়মগুলো অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাসের নিয়মটাকে এভাবে দেখাইতে পারি। যেমন 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f এবং 5s 5p 5d 6s। এখানে প্রথমে ইলেকট্রন এটাতে যাবে, তারপরে 2s এ গেল, তারপরে 2p 3s এ, এভাবে এদের শক্তিগুলো, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি। এরপরে আসো এইভাবে তাহলে তোমরা কয়েকটা ইলেকট্রন বিন্যাস করো তো দেখি। স্ক্যান্ডিয়াম টিলিয়াম এগুলোর ইলেকট্রন বিন্যাস খাতায় লিখে ফেলো। এই ইলেকট্রন বিন্যাসগুলো খাতায় লেখো দেখি। 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d1। এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এরপরে ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 4s এ দুইটা 3d তে 2 2 4 10 12 18 19 20। এরপরে কপারের ক্ষেত্রে কি হয় দেখো, এগুলো কতগুলো ব্যতিক্রম। কপারের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখো 3d তে 9টা ইলেকট্রন, 3d তে 9টা ইলেকট্রন। এগুলো পর্যায় সারণীর কোন দিকে অবস্থান করছে, পর্যায় সারণীর কোন দিকে অবস্থান করছে? কপার ধাতু, ক্রোমিয়াম, কপার, স্ক্যান্ডিয়াম এগুলো কিন্তু ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কি করে না, এদের
ডি অরবিটাল গুলো আংশিকভাবে পূর্ণ থাকে। 10টা ইলেকট্রন থাকার জায়গায় এদের মধ্যে থাকে ডির মধ্যে 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকে। গ্রুপ 3 থেকে গ্রুপ 11 পর্যন্ত, গ্রুপ 3 থেকে গ্রুপ 11 পর্যন্ত ইলেকট্রন ডি অরবিটালে ইলেকট্রন আংশিকভাবে পূর্ণ থাকে। ডি অরবিটালের একটা টেন্ডেন্সি হলো সে থাকতে চায় হাফ ফিল D5 অথবা D10 হিসাবে থাকে। সে কি করতে চায়, হয় হাফ ফিল থাকতে চায়, না হলে ফুল ফিল থাকতে চায় যেখানে সম্ভব। যেমন এখানে যদি সে ফুল ফিল থাকতে চায় তার কিরকম অবস্থান হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। তো যেখানে কপারের যে যৌগের মধ্যে কপারের যোজনী 1 সেটা হবে বেশি স্থিতিশীল, সেটা হবে বেশি স্টেবল। যে যৌগের মধ্যে কপারের যোজনী 1, যেমন 4s1 যেখানে ইলেকট্রন বিন্যাস s অরবিটালে যেখানে তার একটা ইলেকট্রন সেখানে যোজনী হবে 1। যে যৌগে কপারের যোজনী 1 সেই যৌগটা হবে বেশি স্থিতিশীল, যেমন এটা। একইভাবে ক্রোমিয়ামের ক্ষেত্রেও আমরা লিখতে পারি এভাবে। ক্রোমিয়ামের ক্ষেত্র 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 আর হচ্ছে 4s1। এটা বেশি স্টেবল হবে অন্যটার থেকে। হাফ ফিল অথবা ফুল ফিল অবস্থায় সে বেশি স্টেবল হবে। তাহলে গেল ইলেকট্রন বিন্যাসের নীতি। এগুলো কিছু ব্যতিক্রম। এরপরে আসো আইসোটোপস। আইসোটোপস সম্পর্কে তোমাদের ধারণা আছে, তোমরা ক্লাস 8-এও পড়েছো। আইসোটোপস কাদেরকে বলে? যে সকল একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু ভিন্ন 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 নিউট্রন সংখ্যা বিশিষ্ট মৌলের অস্তিত্বকে বলে পরস্পরের আইসোটোপ। যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলে পরস্পরের আইসোটোপ। যেমন কার্বনের আইসোটোপস কার্বন 12 13 14, ক্লোরিনের আছে 2টা আইসোটোপ, ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37 সেগুলো। আর হাইড্রোজেনের আছে 5টা আইসোটোপস, এর মধ্যে 3টা প্রকৃতিতে পাওয়া যায়। কি কি এগুলো? প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এগুলো হচ্ছে কার্বনের আইসোটোপস। কার্বন 12 13 এবং 14 প্রকৃতিতে বেশি পাওয়া যায়, এটা বাকিগুলি অল্প অল্প পাওয়া যায়। এরপরে ক্লোরিনের আইসোটোপস হচ্ছে এরপরে হাইড্রোজেনের আইসোটোপস প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম, এগুলো হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপস। এরপরে আসো পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। আইসোটোপস গুলোর বিভিন্ন ব্যবহার রয়েছে কৃষিক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে এবং যোগাযোগের ক্ষেত্রে। আইসোটোপস সমূহের বিভিন্ন রকমের কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগ মধ্যে বিভিন্ন ক্যান্সার রোগের চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রে আইসোটোপ সমূহের ব্যবহার রয়েছে। এরপরে আসো পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। ভর বা
আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? কাকে বলে? ক্লোরিনের একটি পরমাণু ভর হলো 3.16 × 10⁻³ গ্রাম। কার্যক্ষেত্রে এত কম পরিমাণ ভর ব্যবহার করা অনেক বেশি সুবিধাজনক, সেই জন্য একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12 ভাগের 1/কে একক ধরে পরমাণুর ভর মাপা হয়। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কিভাবে বের করব? মৌলের সমান হচ্ছে উপরে হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1/। মৌলের একটি পরমাণুর ভরকে একটি কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1/, দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যাবে। যেমন অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কত? অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1/, দিয়ে ভাগ করে এটা পাওয়া যায়। ঠিক আছে। আইসোটোপের শতকরা হার থেকে আমরা মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করতে পারি। আইসোটোপের শতকরা হার থেকে আমরা মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করতে পারি। আর কতক্ষণ আছে? 30 মিনিট হইতে। আইসোটোপের শতকরা মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। যেমন প্রকৃতিতে পাওয়া ক্লোরিন 35, সেটা প্রকৃতিতে হচ্ছে 75%, আর 37 Cl17 এটার প্রাপ্যতার হার হচ্ছে 25%। এটা থেকে আমরা মৌলের ক্লোরিনের কি বের করতে পারবো? আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো। কি করতে হবে আমাদেরকে? ভর সংখ্যাগুলোকে প্রাপ্যতার হারের সাথে গুণ করতে হবে। প্রত্যেকটা এখানে ক্লোরিনের 2টা আইসোটোপ, 2টা আইসোটোপের ভর সংখ্যাগুলোকে প্রাপ্যতার হার সাথে গুণ করে গুণফল দুটোটা যোগ করতে হবে। তারপর 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। অর্থাৎ সমান হচ্ছে 35.5, যেটা ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। এই সূত্র থেকে প্রাপ্যতার হারও প্রাপ্যতার হার দেওয়া না থাকলে বের করা যাবে। যদি আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকে, প্রাপ্যতার হার দেওয়া না থাকে, এগুলো দেওয়া থাকে, তাহলে আমরা
প্রাপ্যতার হারও নির্ণয় করতে পারবো। যে কোনো একটা যদি প্রাপ্যতার হার থাকে আর একটা না থাকে তাহলে অন্যটা এক্স ধরে নির্ণয় করা যাবে। এরপরে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। আণবিক ভর নির্ণয়, যেমন HNO3 এর আপেক্ষিক আণবিক ভর হলো সমান সমান নাইট্রিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর হলো 63। এভাবে তোমরা সালফিউরিক অ্যাসিডের বের করতে পারবা, বা যে কোনো সংকেত দেওয়া থাকলে সেটার বের করতে পারো। আমরা আর একটা দেখাই। দেখাই, যেমন H2SO4 1 2 যোগ সালফার 32 যোগ 16 গুণ 4, এটা কত হবে? 30 মিনিট হয় নাই? আর এটা হবে কত দেখো, তোমরা হিসাব করে বের করো। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টার এখানে শেষ। তেজস্ক্রিয়তা আইসোটোপ, এগুলো তোমরা তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার এগুলো তোমরা পড়ে নেবে। বিদ্যুৎ উৎপাদনে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আছে, চিকিৎসা ক্ষেত্রে আছে, কৃষি ক্ষেত্রে আছে। হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ে আবার রোগ নিরাময় দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার কৃষি ক্ষেত্রে ফসলের পুষ্টিতে, পোকামাকড় দমনে, আবার ফসলের মান উন্নয়নে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আছে। তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে সেগুলো যারা নিজে নিজে অনবরত বিভিন্ন রকম স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রকমের রশ্মি নির্গত করে, তাদেরকে বলে তেজস্ক্রিয় আইসোটোপ। এছাড়া বিদ্যুৎ উৎপাদনেও তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আছে। পরবর্তীতে আমরা তেজস্ক্রিয় আইসোটোপের কিছু ক্ষতিকর প্রভাবও আছে, এগুলো বইতে যা আছে পড়ে নিই। পরবর্তীতে আমরা অন্য একটা চ্যাপ্টার দিয়ে শুরু করব। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবে সবাই।